আর জেলা থেকে সরাসরি শুরুতে আজ একটা প্রশ্ন তুলতেই হবে, তার কারণ একটা সিচুয়েশন ভাবুন, ছেলের মৃত্যু হয়েছে কিন্তু বাবা মা পরিবার তারা দেহ আনতে পারছেন না, কারণ টাকা। আচ্ছা, মৃত পরিযায়ী তাই কি ব্রাত্য? এই প্রশ্নটাই উঠছে তার কারণ ঝাড়গ্রামের শুক্লাল কিস্কু। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে। বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন তিনি, আর তারপর এই দুর্ঘটনায় তার মৃত্যু। কিন্তু কেন এখনো দেহ আনা গেল না? কি কারণ, কি উঠে আসছে? আরো ডিটেল রাজু জানাতে পারবে বিষয়। রাজু, আচ্ছা, মৃত পরিযায়ী শ্রমিক তাই কি ব্রাত্য, কি অভিযোগ? একদমই সোনিয়া, মৃতই পরিযায়ী শ্রমিক বলেই সে ব্যক্ত, কারণ সেই জায়গা থেকেই প্রশ্ন। স্থানীয় প্রশাসন বা স্থানীয় মন্ত্রী যিনি রয়েছেন তাকে জানিয়েছেন পরিবার, এমনটাই অভিযোগ করছেন তারা অভিযোগ করছেন যে বীরবাহাকে জানিয়েছি আমরা, তারপরেও দেহ আনা গেল না। সেই পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরের সেকেন্দ্রাবাদে গেছিল কাজের জন্য, সেখানে কনস্ট্রাকশনের লেবারের কাজে গিয়েছিল। আর 9 তারিখে বাড়ি ফেরার পথেই এই ঘটনা ঘটে। স্টেশনেই পড়ে গিয়ে স্ট্রোক করে এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে। পরিবার সূত্রে এও জানা যাচ্ছে তাদের আর্থিক অনটনের জন্য তারা মৃতদেহ আনতে যেতে পারেননি। আর এই বিষয় নিয়েই পরিবার স্থানীয় নেতাদের কাছে ছুটে গেছিলেন। একেবারে এটাই জানতে চাইবো রাজু, কার দ্বারস্থ হয়েছিল পরিবার? কার কাছে গিয়েছিল যে টাকার অভাবে ছেলের দেহ আনা যাচ্ছে না এটা জানাতে? দেখো, প্রথমত বলে রাখি, প্রথমেই তারা যেটা বলছেন যে বীরবাহা হাসদার নাম, মন্ত্রী বীরবাহা হাসদা, তার কাছে তিনি নাকি জানিয়েছিলেন। তারপরেই স্থানীয় যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তার কাছে গেছেন জানাতে, সেখান থেকেও সাড়া মেলেনি। মন্ত্রীকে নাকি বারংবার তারা জানিয়েছেন, কিন্তু মন্ত্রীর কাছ থেকে কোনো সদুত্তর পাননি। দিশেরা হয়ে তারা স্থানীয় যে প্রধান তার কাছ থেকে যাতে দেহ সৎকার করা যায়, বেঙ্গালুরে তার যে এখানকার যে মানুষজন রয়েছে তার সাথে যে তার বন্ধু বান্ধবরা গেছেন, তারা যাতে সেখানে দেহ সৎকার করতে পারেন তার জন্য স্থানীয় প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে আসেন, এবং তারপরেই বেঙ্গালুর তার দেহ সৎকার হয়। মূলত 3 দিন পরে দেহ সৎকার হয়েছে, কিন্তু সেখানে স্থানীয় প্রধান বলছেন তিনি জানতেন না। আসবো তোমার কাছে রাজু, অবশ্যই আসবো। টাকার অভাবে দেহ আনতে পারেনি পরিবার, স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি সাহায্য, দাবি করছে পরিবার, অভিযোগ করছে। আপনারা মৃতদেহ আনতে পারেননি? না কেন? না, আমরা তো বললাম অনেক কিছু করে অনেক লোককে, তো টাকা অত মানে স্থানীয় প্রশাসন কিছু বলেনি? না। কাকে জানিয়েছিলেন? থানায় জানাচ্ছিলাম, ওই যে আমাদের ঝাড়গ্রাম বীরভাটা আছে ওকেও জানানো হয়েছে, মন্ত্রী প্রধানকেও জানানো হয়েছে। মন্ত্রী কি বললেন? ওরা বলে গাড়ি দিচ্ছি যায়নি, গাড়ি দেয়নি। শেষমেশ আপনারা কি করলেন? ওইগুলো আমরা সব কাগজগুলা থানায় যেয়ে এখানে পৌঁছাই, আমাদের যায় সেখানে, তবে ওকে ছাড়িতে তারপর ওখানে ডাউন হয়েছে আর ওখানে দেখা হয়েছে আর। আপনার বাড়িতেও নিয়ে আসা হয়? না, টাকা না থাকলে কি করেন। এই যে স্ট্যান্ড হয়ে গেছে, হ্যাঁ, আর আসতে পারে না ঘর, হ্যাঁ, আর কে সাহায্য দেয় নাই। আমাদের কাছে আরো 10,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? আমাদের লোকগুলা। আর স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? না, দেয় নাই। কাকে জানিয়েছিলেন? প্রধানকে বলেছিলাম আর বীরবাহাকে বলেছিলাম, বলছে গাড়ি পাঠাও। আর গাড়ি পাই নাই, পাঠায় নাই, আর আনতে পারলি না, আর দেখতেও পাবো না আমার ছেলেগুলা। কিন্তু এই মৃত পরিযায়ী শ্রমিকের বাবা মার অভিযোগ তো শোনালাম, আবারও একটু যাবো আমি রাজুর কাছে, তার কারণ রাজু, পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েত প্রধান তিনি বলছেন এত বড় একটা ঘটনা হয়ে গেল, এতজনের দ্বারস্থ হলো বাবা মা, তিনি বলছেন তিনি কিছুই জানতেন না। একদমই, কারণ পঞ্চায়েত প্রধানের যেখানে জানার কথা, স্থানীয় গ্রাম পঞ্চায়েতে যে কোনো ঘটনা ঘটলে তার কাছে যখন খবর পৌঁছায় তার সেই খবরটি স্থানীয় প্রশাসন বা বিডিও কিংবা জেলা শাসককে পৌঁছে দেওয়ার কথা। সেই জায়গা থেকে তিনি জেলা শাসককে এই বিষয় নিয়ে কোনো কিছুই জানাননি, যেটা জেলা শাসক বলছে। প্রশ্নটা এই জায়গায়, যেখানে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করেছে, সে জায়গায় শুধুমাত্র এই কয়েকটি মানুষের জন্যই রাজ্য সরকারকে বদনাম হতে হয়। কারণ সরকার যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য এত কিছু করছে। একেবারেই রাজু, একেবারেই, এবং মন্ত্রীকেও জানানো হয়েছে, কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি নাকি কিছুই জানতেন না। দেখুন তিনি কি বলছেন।
আমাদেরকে জানানো হয়েছে। যিনি মারা গেছেন সেই যে পরিচয় সমিতি সেটা আপনারা জানেন? মারা যাওয়ার পরে জানি সে বিষয়ে আপনারা প্রশাসনকে জানান? আমি যেখানে জানি না কি করে জানাবো। আর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করছেন জেলা শাসক। তার দাবি পরিবার কিছুই জানায়নি। তো আমাদের কাছে কোনো খবর পৌঁছায়নি, তার আগেই এই ঘটনাটা ঘটে গেছে এবং এখানে নাকি সৎকার করে দিয়েছে। এটা কেন হলো আমরা খোঁজ নিচ্ছি প্রধানকে, প্রধান তো বলছে যে পরে দিয়েছে নাকি খবর, যাই হোক খবর নেওয়া হচ্ছে। মানে যখন যে রাজ্যে মারা যাবে কর্ণাটক, সেখান থেকে আমরা কোনো খবর পাইনি। আর যে পরিবার তারা যদি আমাদেরকে সঠিক সময় যদি খবরটা দিত তার নিশ্চিত ব্যবস্থা করতাম আমরা, যাতে ওর দেহকে সসম্মানে এখানে নিয়ে আসার ব্যাপারটা। দুঃখজনক ঘটনা, তাহলে খোঁজ নিয়ে দেখছি এবং সবাইকে আরও প্রধানদেরকেও আরও অ্যালার্ট করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে যদি কোনো এরকম ঘটনা ঘটে যায় সঙ্গে সঙ্গে যাতে জানায়। আর এবার ভয়ানক এক ঘটনার দিকে নজর রাখতে হবে মাটিগাড়ায়, যেখানে কুপিয়ে চোখ উপড়ে খুনের অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, মাটিগাড়ায় দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ। অভিযুক্ত রাজেশ গুপ্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি ঘটেছে, কেন এরকম পরিস্থিতি জানাবো, তবে তার আগে ছবিটা দেখুন। পার্থ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত পার্থ জানাতে পারবে। পার্থ, এরকম নৃশংস একটা ঘটনা কেন, সূত্রপাত কোন জায়গায়? এখন দেখো, দ্বিতীয় বিয়ের পর থেকে কিন্তু একটা পরিবারে দুই স্ত্রীকে নিয়ে বিবাদ চলছিল এবং তার চরম মাথার নেয় গতকাল রাতে। এর আগেও একাধিকবার এই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে এবং গতকাল সন্ধ্যের পর থেকে যখন স্বামী কোনো খোঁজ পায়নি, তখন সে প্রথম পক্ষের স্ত্রী বাড়িতে যায় দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং সেখানে তুমুল বচসাবাদে এবং হাতাহাতি পর্যায়ে চলে যায়। অভিযোগ যেটা নিহতের পরিবারের যেটা অভিযোগ, যে প্রথম পক্ষের স্ত্রী, তার স্বামী এবং অন্যান্যরা আরো পরিবারে আরো কয়েকজন মিলে এই রীতা দেবীর উপরে চড়া হয়, নৃশংসভাবে তাকে খুন করে, ধারালো অস্ত্র দিয়ে শরীরে একাধিক জায়গায় কোপানো হয়েছে, এলোপাতারি কোপানো হয়েছে। তো उसका 2 बीबी है, 2 बेटा है। पहला बीबी का 2 बेटा है और मेरा बेटी का 2 बेटा बेटी है। उन लोग को घर में रहने नहीं देता है। हर हमेशा मेरा बेटी को टॉर्चर करते रहता है। एक बार तलवार से मार दिया था माथा में। मेरा बेटी लहू ने गला काट दिया है, आँख भोग दिया, आँख उनका गौर के ना चाकू से। कौन किया है ये? राजेश गुप्ता सोनी के और उसका परिवार लोग सब पे मिल के प्लान करके मेरा बेटी को मार दिया। আর এবার আমরা নজর রাখবো গীতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের দিকে, কারণ দেখুন সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তালা ঝুলিয়ে দেওয়া হয়নি, রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে। পঞ্চায়েতে তালা অঞ্চল সভাপতি সহ সদস্যরা, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশকেও পৌঁছতে হয়। কিন্তু কেন এরকম পরিস্থিতি তা জানবো, তবে তার আগে দেখুন কি অবস্থা হয়েছিল। পরিস্থিতি তৈরি হলো, কি কারণে এরকম অবস্থা তৈরি হলো, শুভঙ্কর আরো ডিটেইল জানাতে পারবে। শুভঙ্কর, সূত্রপাত কোথা থেকে, কি পরিস্থিতি, তারপর কি হলো? হ্যাঁ সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, দেখো দিনহাটা 1 ব্লকের গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত, এটি তৃণমূলের দখলে রয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সবকটি গ্রাম পঞ্চায়েত সদস্যই তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ পঞ্চায়েত সদস্যের অভিযোগ যে আবাসের যে তালিকা, সেই তালিকা তৈরিতে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি নিজেদের ঘনিষ্ঠ যারা সেই বুথগুলোর তালিকা তৈরি করছেন, বাকি যারা অধিকাংশ গ্রাম পঞ্চায়েত সদস্য আছে তাদের তালিকা তৈরিতে তাদের নাম দিচ্ছেন না। এ নিয়েই তারা ক্ষুব্ধ ছিলেন এবং আজ তারা তাদের গ্রামের বাসিন্দাদের নিয়ে এসে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যখন আসেন তখন দেখেন প্রধান নেই, এরপরই তারা তালা ঝুলিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়। ছুটে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি, দুপক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেশ।
এমনও কিছু অসহায় গরিব লোক আছে, ভিক্ষুক লোক আছে। তো যখন 2018 সালে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভেতে কারণবশত ওদের নাম ওঠে নাই। 15 তারিখ বিডিও অফিস থেকে অর্ডার হয়েছিল যাদের যাদের নাম বিপিএল তালিকায় নাই গরিব লোকের, সেই লোকগুলোর নাম তোলা হোক। পঞ্চায়েত প্রধান যে আছে সুনাম কালোয়ার, ওনার হাজবেন্ড বা অফিস স্টাফ কাউ আমাদেরকে খবর দেয়নি। ওরা 4টে পঞ্চায়েত মিলিয়ে কাগজ রেডি করে বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছে। এখানে জনগণ এসে তালাসিবি দিয়েছিল, প্রধান নাই বলে তালাসিবি দিয়েছিল। ডাঙাটি মারামারি চলছে, পাথর দিয়ে ঢেলি চলছে, পাটার দিয়ে ঢেলা চলছে। ফাঁকা ভাইয়ারও পুলিশের সামনে হলো। 2 নম্বর অঞ্চলে ছেলেবেলেকে ধরে এসে আমাদেরকে 2টা পঞ্চায়েতকে এখানে মারলো। কিছু ষড়যন্ত্রমূলক প্ররোচনায় পা দিয়ে জানি না কার নেতৃত্বে ওরা আজকে গিদালদা অঞ্চল অফিসে তালা ঝুলাইছে। সভাপতি হিসাবে আমি ওদের কি অভিযোগ আমি শুনতে আসি অঞ্চল অফিস। আমি যখন অঞ্চল অফিসে প্রবেশ করি, আসাদুল হক সঙ্গে সঙ্গে তিনি আমার শার্টের কলার ধরে আমাকে, পুলিশ প্রশাসনের সামনেই একজন অঞ্চল প্রেসিডেন্টের শার্টের কলার ধরলো পুলিশ প্রশাসন, সেখানে আমি নীরব দেখতে পেলাম। গীতালদহে দেখলেন তো আবাস তালিকায় নামবাদের অভিযোগে সরগরম অবস্থা। এবার দেখাবো দেখুন গোঘাট, সেখানে আবার দোতলা বাড়ি রয়েছে নেতার দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়িতে তার নাম রয়েছে। কিভাবে পাকা বাড়িতেও নেতা আবাস পেলেন? প্রথম কিস্তির টাকা যেই ঢুকেছে তারপরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কিন্তু কেন, কিভাবে তার নাম নথিভুক্ত হলো? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নথিভুক্তের সময় নাকি মাটির বাড়ি ছিল এই নেতার, এমনটাই দাবি করছেন তিনি। আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে, সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমাদের পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায়, সেটাই আমি চাই। বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত দিয়েছি। উনি বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে গেছেন যে ওনার এখন প্রয়োজন নেই, উনি পাকার বাড়ি অলরেডি করে ফেলেছেন। ওনাকে এটার জন্য সাধুবাদ জানাই। প্রথম কিস্তি পেয়ে গেছেন, এবার টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় সেই প্রসেসও আমরা চেষ্টা করব ওপর মহলে কথা বলে, যে এটা কিভাবে টাকাটা ব্যাগ নেওয়া যায়। ওনার যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তা উনি আগেই না নিতে পারতেন, লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন। তো এখন তো ওনারা অনেক নাটক করছেন।